নমস্কার, আমরা গপ্প জুজু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন এক অন্যরকম ভয়ের গল্প, যেখানে গল্পের প্রধান চরিত্র গুড়াকেশ চট্টোপাধ্যায় তলিয়ে যেতে থাকবেন এক অদ্ভুত রহস্যময় অন্ধকারে। কি হবে তার শেষ পরিণতি জানতে হলে শুনতে হবে আজকের গল্প। লেখক হেমন্ত নীলের কলমে, মানদাস অভিমুখ। চলুন শুনে নেওয়া যাক। গুড়াকেশবাবু ছেলেটাকে প্রথম দেখেন হোটেল ওয়েসিসের রিসেপশনে। গুড়াকেশ চট্টোপাধ্যায়, বয়স 43, সাধারণ দেখতে, মাথা ভরা এলোমেলো কাঁচা পাকা চুল, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা, মুখটা খানিক আয়তাকার। একটা নামী প্রকাশনা সংস্থার ক্রিয়েটিভ হেড, স্বভাবে খুবই শান্ত। হলদিয়ার টাউনশিপে এসেছেন তাদের অফিসের একটা নতুন শাখা খোলার ব্যাপারে, বলা ভালো একটা পরিত্যক্ত প্রপার্টির মিউটেশনের কাজে। বেশ কিছুদিন তাকে থাকতে হবে এখানে। এমনিতে ক্রিয়েটিভ হেডের কাজ এসব নয়, কিন্তু অফিসের পুলক বাবু তাকে খুবই ভরসা করেন, কারণ তিনি যেমন ঠান্ডা মাথার মানুষ তেমনি সৎ। তাই আনঅফিসিয়ালি এই কাজের যাবতীয় দায়িত্ব তাঁকেই দেওয়া হয়েছে। ওয়েসিসে থাকার বন্দোবস্ত থেকে সারাদিনের গাড়ির ব্যবস্থা সবই পুলকবাবু নিজ উদ্যোগে করেছেন। পুলকবাবুর কাজ খুবই গোছানো, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। এই ওয়েসিস হোটেলের রিসেপশনেই প্রথম তিনি দেখেছিলেন অভিক্ষিতকে। তখন অবশ্য ছেলেটার নাম তিনি জানতেন না। আলাপটা হয় পরের দিন। ঘটনা হলো, যে প্রপার্টির জন্য তার এখানে আসা, সেই প্রপার্টি লাগোয়া একটা পুরনো লাইব্রেরি আছে। গুড়াকেশবাবু আদতে খানিক অন্তর্মুখী, নির্বিবাদী মানুষ। ছোট থেকেই সিনেমা দেখা, আড্ডা দেওয়া, কোনো কিছুই বেশিক্ষণ তার ধাতে সয় না। তার অবসর যাপনের একমাত্র সঙ্গী হচ্ছে বই। তাই এখানেও একখানি লাইব্রেরির অস্তিত্ব আছে শুনে তিনি যার পরনাই খুশি হয়েছিলেন। হোক না পুরনো, বই তো আছে। এমনিতে গুড়াকেশবাবুর জীবন বেশ গোছানোই। স্ত্রী, 6 বছরের পুত্র সন্তান, গাড়ি, কলকাতার বুকে 3 কামরার ফ্ল্যাট, সম্মান পরিচিতি সবই আছে। এখানে অফিসের কাজে একা এসেও দুবেলা স্ত্রীর সাথে ফোন কলে খানিক প্রেম, খানিক ধমক, ছেলের সাথে ফোন আলাপে খুনসুটি, সব মিলিয়ে আর 5টা মধ্যবিত্তের চেয়ে আলাদা কিছু নয় তার দিন যাপন। তবে এখন তার জীবন খানিক পাল্টেছে, বলা ভালো অভিক্ষিতের সাথে পরিচয় হওয়ার পর থেকেই। নন লিনিয়ার ভাবে বলতে গিয়ে কিছুটা ঘেঁটে গেছে, বুঝতে পারছি। তবে আলাপ পর্ব থেকেই শুরু করা যাক। সেদিন লাইব্রেরিতে বসে এক মনে একটা মামুলি থ্রিলারে মশগুল হয়েছিলেন গুড়াকেশবাবু। খুবই প্রেডিক্টেবল স্টোরি, তবু গল্প বলার ধরনটা এতটাই ইন্টারেস্টিং যে পড়তে মন্দ লাগছিল না। প্রকাশনা সংস্থার ক্রিয়েটিভ হেড হিসাবে তাকে এমনিতেই খাজা থেকে দুর্বোধ্য সব রকম গল্পই পড়তে হয়। আর পড়ার একটা দারুণ অভ্যেস আছে বলে কর্মজীবনটা বাকি 5 জনের মতন একঘেয়ে নয় তার। তাই যতই দুর্বল গল্প হোক না কেন, প্রতিটি গল্পের মধ্যেই কিছু না কিছু রসদ তিনি খুঁজে পান। সবে ইন্সপেক্টর দাস মূর্তিচোরের সন্ধানটা পেয়েছেন। রাতের কুয়াশা ঘেরা রাস্তায় ওভারকোট চাপিয়ে রিভলভার আর টর্চ হাতে কালপ্রিটকে ধাওয়া করতে যাবেন ঠিক এমন সময় মূর্তিমান রসভঙ্গ। নমস্কার। গুড়াকেশবাবু অপরিসীম বিরক্তির সাথে বইয়ের পাতা থেকে চোখ তুলে একটা বুকমার্ক দিয়ে সেটা বন্ধ করলেন। নমস্কার। ছেলেটার দিকে তাকাতে এক দেখাতেই চিনতে পারেন গুড়াকেশবাবু। কালী হোটেলের রিসেপশনে দেখেছিলেন তাকে। এই মুখ সহজে ভোলার নয়, কারণ ছেলেটার মুখশ্রী অপার কৌমার্যে ভরা। সাধারণত এরকম বাচ্চা বাচ্চা ফর্সা মুখশ্রী এ চত্বরে বড় বেশি দেখেননি তিনি। ছেলেটার শরীরী ভাষার মধ্যেও বেশ একটা সুপ্ত রোম্যান্টিকতা মিশে আছে। মুখটার মধ্যে এমন একটা ইনোসেন্স আছে যে গুড়াকেশবাবুর ভিতরে তৈরি হওয়া বিরক্তি এক নিমেষে উধাও হয়ে গেল। ছেলেটা একটা স্নিগ্ধ হাসি হেসে বলল, বসতে পারি?
গুড়াকেশবাবু খানিক ইতস্তত করে বললেন, হ্যাঁ, বসুন না। ধন্যবাদ। আসলে আমি স্থানীয়, এই টাউনশিপেই আমার পৈতৃক বাড়ি। কলেজ পাস দিয়ে 4 বছর বাপের হোটেলেই বসে আছি, কাজকর্ম জোটেনি। তাই বেকার তকমা খোঁজাতে এই লাইব্রেরিতেই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করেছি এই কিছুদিন হলো। গুড়াকেশবাবু মনে মনে ভাবলেন, তার মানে এই ছেলের বয়স 24-25-এর কাছে হবে। তবে দেখে তো 21-এর বেশি মনে হয় না। এদিকে মেঘে মেঘে যে বেলা ভালোই ঘনিয়েছে, সেটা ধরাই যাচ্ছে না। জিজ্ঞেস করলেন, চাকরি বাকরির চেষ্টা এখনো কি করছেন নাকি? নানা মশাই, হাল ছাড়ার পাত্র আমি নই। এখনও দুবেলা নিয়ম করে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স নিয়ে পাতার পর পাতা ঘষে চলেছি। এখান থেকে যা পাই সে তো হাত খরচ, তাই দিয়ে কি আর এত বড় একটা জীবন চলবে? তা আমার সাথে আলাপ করতে আসা কি চাকরি বাকরির তাগিদেই নাকি? তা আপনার যদি আমার একটা হিল্লে করে দেওয়ার ক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই ঝুলে পড়ব। তবে আপাতত নিছকই আলাপের তাগিদেই, আর কোনো অভিসন্ধি নেই মশাই। তা হঠাৎ, মানে আমার মতো একজন সাধারণের সাথে আলাপের শখ হলো কেন শুনি? একটা স্বাভাবিক কারণ বলবো, তবে শুনে কিন্তু অলিক মনে হতে পারে। কিরকম? দেখুন, এই লাইব্রেরির ধারে কাছে বড় কেউ একটা ঘেঁষে না। সেখানে আপনি নিয়মিত পরপর 3 দিন দেখলাম এখানে এসে বেশ খানিকটা সময় কাটান, এক মনে বই পড়েন। তাই এই ব্যাপারখানা এখানে আমি এই প্রথম দেখলাম কিনা। আর জানেনই তো, বিপরীত স্রোতের কিছুর প্রতি আমাদের মনুষ্য চরিত্রের বরাবর আকর্ষণ। তাই আর কি খানিকটা কৌতূহলবশতই। গুড়াকেশবাবু মনে মনে ভাবলেন, পরপর 3 দিন এসেছেন তিনি, এছাড়া সেটাও লক্ষ্য করেছে। অথচ তিনি তো এই লাইব্রেরির তল্লাটে তাকে কখনো দেখেননি। ছেলেটিকে সেই কথা বলতে একমুখ হাসি হেসে সে বলল, আপনি তো আমাকে কাল দেখেছেন হোটেলে। গুড়াকেশবাবু যে ছেলেটাকে লক্ষ্য করেন সেটাও এ ব্যাটার চোখ এড়ায়নি। তিনি দিব্যি বুঝলেন, আসলে কৌমার্যটা আপাত, বাকি সবই বেশ বয়স অনুযায়ী পরিণতই। অবশ্যই সেটাই স্বাভাবিক। তবে ছেলেটা যে বেশ আমোদে আর মিশুকে, সেটা তার কথাবার্তা চালচলনেই বেশ স্পষ্ট। গুড়াকেশবাবুর চটক ভেঙে ছেলেটা আবার বলে, প্রথমের নাম অভিক্ষিত গাইন। আপনি? গুড়াকেশ চট্টোপাধ্যায়, আপাতত কলকাতার একটা প্রকাশনা সংস্থার ক্রিয়েটিভ হেড। বাহ, তাহলে বইপত্র নেই, আপনার সময় কাটছে এক প্রকার। তা বলতে পারেন। দেখুন, কর্মক্ষেত্রে ভালো লাগার উপাদান আমার জীবনে অন্তত কম নেই। হ্যাঁ, তাই তো দেখছি। খুব কম ভাগ্যবানেরই জীবনে এমন হয়, আর বিশেষত আজকের দিনে তো এমন ভাগ্য বিরল। হ্যাঁ, বলতে পারেন আই এম ব্লেসড। তা এত লোকের লেখা পড়েন, নিজের কখনো লেখালেখির শখ হয়নি? না, তা হয়নি। আসলে আমার এই পাঠক হওয়াতেই আনন্দ। আপনার মতো আমোদে পাঠকের দেখা পেয়ে বেশ ভালো লাগলো। আমার নিজস্ব কিছু পাণ্ডুলিপি আছে, একদিন আপনাকে সময় করে শোনাবো। আপনার আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? তবে শোনার থেকে পড়াটাকেই আমি বেশি প্রেফার করি আর কি। তা বেশ তো, দেব না হয় আপনাকে প্রিন্টেড এক কপি। তা এখানে আপনি এখন কিছুদিন আছেন তো? হ্যাঁ, আছি 1 সপ্তাহের মতন। বেশ, তাহলে কথা হবে। আসলে এখানে বড় একটা কেউ আসে না তো, সারাদিন সময়ই কাটতে যায় না, বুঝলেন। তবে আপনার মতো এমন ডেডিকেটেড পড়ার বাতিকখানা আমার আবার নেই। বাবা, লেখালেখি করেন, এদিকে পড়ার বাতিক নেই? নেই নয়, আছে আছে, তবে তাতে আপনার মতো এমন গভীরতা নেই। আছেন তো কদিন এখানে, জানতে পারবেন, সব জানতে পারবেন। কি জানবো? ধরে নিন এই আমি কতটা বইপ্রেমী। ভালোই হলো, বুঝলেন, আপনি এখানে আসবেন, আর আগামী বেশ কটা দিন তো একটু সময়টা কেটে যাবে আর কি। তবে হ্যাঁ, আপনি যদি তুমি বলে সম্বোধন করেন তাহলে বেশি খুশি হব। এত সামান্য আলাপেই? হ্যাঁ, কিন্তু আশা করছি পরের 1 সপ্তাহের মধ্যেই পরিচিত হয়ে উঠতে পারবো। আর আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট,
তাই আপনিটা কিছুদিন বাদ থেকে একটু এম্বারেসিংই লাগবে আমার। বুঝলাম। তবে আপনি মানে তুমি তুমি বেশ ভালো কথা বলো কিন্তু। তাই নাকি? বেশ বেশ, ধন্যবাদ। 7 দিন নয়, মোটামুটি দিন 10 লাগলো গুড়াকেশ বাবুর কাজ শেষ হতে। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পর আপাতত কলকাতায় ফেরা। আবারও হলদিয়া যেতে হবে, তবে এখন আর নয়। এই 10 দিনে অভিক্ষিত গাইনের সাথে বেশ ভালোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ফিরে এসেও অবসন্ন অবসরে প্রায়ই চোখের সামনে ভেসে ওঠে মুখটা। সেই চোখ, পাতলা ঠোঁট, খানিক ছেলে মানুষই, কিছুটা হতাশা, অল্প বিস্তর পরিণত ভাবনা, কিছু পাগলামি আর অপার কৌমার্য। বয়সের ফারাক যে আদপে বন্ধুত্বের ক্ষেত্রে খাটে না, সেটা এই 10 দিনেই বেশ ভালো উপলব্ধি করেছেন গুড়াকেশবাবু। তবে সমস্যাটা শুরু হলো সেদিন রাত থেকেই। প্রতিদিনের মতো সেদিন রাতেও তার 6 বছরের ছেলেটার সঙ্গে একটু মজার খেলা খেলে রূপকথার গল্প শুনিয়ে বিছানায় শরীরটা পেতে দিলেন গুড়াকেশ চট্টোপাধ্যায়। ঘুমোতে যাবেন এইবার। তবে বই না পড়লে তার ঘুম আসে না, তাই বেডসাইড ল্যাম্পটা জেলে বেশ কিছুক্ষণ ডুবে রইলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক রোম্যান্টিক উপন্যাসে। কিছুক্ষণ পরে চোখ আলতো অলসতায় জুড়িয়ে আসতে বুকমার্ক দিয়ে বইটা টেবিলে রেখে বেডসাইড ল্যাম্প নিভিয়ে সোজা শুয়ে পড়লেন। বিশাল বড় হল ঘর। দরজা ঠেলে গুড়াকেশবাবু যখন সেই হল ঘরে প্রবেশ করলেন, তখন জমাট অন্ধকার ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হল না তার। অন্ধকার হাতড়ে কোনো মতে সামনে এগোতে থাকলেন। দুহাত বাড়িয়ে কিছু অনুভব করতে না পেরে বুঝলেন সামনে এখনো অনেকটা জায়গা প্রশস্ত, তিনি এখনো এগোতে পারবেন। এমন সময় ঘরে একটা স্নিগ্ধ সাদা আলোর প্রবেশ। সেই আলোর উৎস গুড়াকেশবাবুর অজানা। আর সেই আলোতেই স্পষ্ট হল ঘরের ভেতরে জমে থাকা ঘন কুয়াশা। সেই কুয়াশার চাদর ঠেলে এগোতে থাকলেন তিনি। কিছুক্ষণ পরে সেই কুয়াশাও অন্ধকারের মতোই কেটে গেল, আর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল সেই সুবিশাল হলঘর। তার ছাদ যে কত উঁচুতে তা মনুষ্য চোখে ঠাহর করা অসম্ভব। গুড়াকেশবাবু যেখানটাতে দাঁড়িয়ে আছেন সেখানে তার সামনে সরল কোণে 4টে আয়না। সেগুলো মিলে কেমন একটা অর্ধচন্দ্রাকৃতি ধারণ করেছে যেন। সেই আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইলেন গুড়াকেশবাবু। একটা আয়নাতে তিনি কিশোর, সেখানে আবার তিনি এক দৃষ্টে অপর একটা আয়নার সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ উলঙ্গ শরীরে নিজেকে একভাবে দেখছেন, যেন কিছুর একটা পরখ করতে চাইছেন তিনি। মুখোমুখি দুটো আয়নাতে সে উলঙ্গ দেহর অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়েছে। অপর একটা আয়নায় তিনি বসে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছেন, আবার অন্য একটাতে তিনি উল্লাসে উদ্বাহু হয়ে নৃত্য করছেন আর খিলখিলিয়ে হাসছেন। আর শেষ আয়নাতে তার চোখে মুখে ফুটে উঠেছে অসম্ভব ক্রোধ। অসহ্য দাঁতে দাঁতে ঘষ্টানি আর মুখের মধ্যে থেকে যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে ভেতরে বসবাস করা কোনো এক দৈত্য অথবা জানোয়ার। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিটা প্রতিবিম্বের মুখ থেকে যখনই কোনো শব্দ বেরিয়ে আসছে তাতে স্পষ্ট ফুটে উঠছে একটা কণ্ঠস্বর। এই গলা তার নয়, বরং অভিক্ষিত গাইনের। ঘুম ভেঙে চমকে উঠে বসেন গুড়াকেশবাবু। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বেশ কিছুক্ষণ অসম্ভব হাঁপানোর পরে তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো।
আবার চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন তিনি। কিন্তু চোখ বন্ধ করতেই সামনে নিপাট অন্ধকার। তার মুখের খুব কাছে অভিক্ষিতের মুখ, সেই হাসি, সেই ঢুলু ঢুলু চাহনি। এই অসময়ে তার হঠাৎই একটা কথা মাথায় এলো। অভিক্ষিত এত কথা বলতো, কিন্তু কখনোই সেভাবে খোলসা করে কিছু বলেনি তার ব্যক্তিগত কথা, তার পরিবার, পছন্দ, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। যতটা তিনি তাকে বলেছেন ততটা কই সে তো তাকে বলেনি। লেখালেখি, চাকরির পরীক্ষার প্রস্তুতি সবই ছিল ছেলেটার গল্পে, কিন্তু এর মধ্যে কোনটা তাগিদ, কোনটা ব্যক্তিগত, কিছুই তিনি জানেন না। সবসময় যে কোনো দোলা চলে সে গুড়াকেশ বাবুকে এমনভাবে বুঝত যেন সে তার বহু বছরের বন্ধু। এদিকে নিজেকে যেন তার অজান্তেই একটা খোলসে আড়াল করে রেখেছিল সে। তিনি আর বসে থাকতে পারলেন না, ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলেন। বেসিনের কল খুলে চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিয়ে মুখ তুলে যেই আয়নায় তাকালেন, সাথে সাথে গলা চিরে অজান্তেই এক অপার্থিব ভয় চিৎকার বেরিয়ে এলো তার। তার ঠিক পিছনে একটা অস্পষ্ট মুখের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আয়নায়। সেই প্রতিচ্ছবি হুবহু অভিক্ষিতের। গুড়াকেশ বাবুর গলা ভয়ে শুকিয়ে কাঠ। অভিক্ষিত তার ভরাট গলায় যেন স্পষ্ট কৌতুক এনে প্রশ্ন করল, ঘুম কেমন হলো? গুড়াকেশ বাবু অসম্ভব হাঁপাচ্ছেন, তার সাহস হচ্ছে না পিছন ফিরে তাকাতে। অস্পষ্ট অভিক্ষিতের সে মুখ আবারও বলে, তুমি কাকে লুকিয়ে রাখছো জানো? এবার গুড়াকেশ বাবু কাঁপতে কাঁপতে কোনো মতে জিজ্ঞেস করলেন, কাকে? নিজেকে। গুড়াকেশ বাবু চমকে ফিরে তাকালেন। কই, ওয়াশরুমে তো কেউ নেই, তবে কার সাথে কথা বলছেন তিনি? গুড়াকেশ বাবুর চিৎকারে তার স্ত্রীর ঘুম ভেঙে গেছে ততক্ষণে। ওনার একটা কলিক পেইনের ব্যথা আছে, মাঝে মাঝে সেটা চাগাড় দেয়। ভেবেছিলেন ফিরে এলে ভালো জায়গায় ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন। অনেকক্ষণ হয়ে গেল স্বামী ফিরছেন না দেখে, তাই একটু আশঙ্কা হলো তার স্ত্রীর। তিনি ধীরে ধীরে উঠে এগিয়ে গেলেন। টেবিলের ওপর গুড়াকেশ বাবুর মোবাইল ফোনটাও নেই। ওয়াশরুমের দিকে যেতে তিনি দেখলেন ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ, ভেতরে আলো জ্বলছে। একটা অজানা আশঙ্কায় দরজার প্লাইয়ের ফাঁক দিয়ে ভেতরে তাকালেন গুড়াকেশ বাবুর স্ত্রী। যা দেখলেন তাতে বেশ অবাকই হলেন। গুড়াকেশ বাবুর হাতে ধরা মোবাইল স্ক্রিনে স্বল্পবাস এক ফিমেল মডেলের ছবি, আর সেই ছবির দিকে এক দৃষ্টি তাকিয়ে গুড়াকেশ বাবু এক মনে হস্তমৈথুনে ব্যস্ত। মহিলা থমকে গেলেন। স্বামীর এমন আচরণ তো 8 বছরের বিবাহিত জীবনে কখনো দেখেননি। হে আবার নতুন কি খেয়াল চাপল তার স্বামীর মাথাতে। পরদিন গোটা দিনটা এক অদ্ভুত অস্বস্তিতে কাটল গুড়াকেশ বাবুর। এক অচেনা উষ্মার আবর্ত যেন তাকে ঘিরে রয়েছে, আর সে আবর্তের মধ্যমণি গুড়াকেশ চট্টোপাধ্যায় যেন প্রমাদ গুনছেন এক অজানা প্রহরের। গাড়ি নিয়ে বেরোনোর সময় তিনি হঠাৎই খেয়াল করলেন গাড়িটার পলিউশন চেকিংয়ের ডেট ওভার হয়ে গেছে। তাছাড়াও সার্ভিসিংয়ে পাঠানো হয়নি, সেও বহুদিন হয়ে গেল। অগত্যা পুলিশি ঝামেলা এড়াতে সেদিনের জন্য অফিস যেতে একটা ক্যাব বুক করে নিলেন ভদ্রলোক। মনে একরাশ দ্বন্দ্ব নিয়ে আনমনা হয়ে বসে আছেন এমন সময় হঠাৎই ক্যাব ড্রাইভারের প্রশ্নে চমক ভাঙে তার। আপনার লোকেশন তো তেঘরিয়া দেখাচ্ছে, আপনি ওইখালি নামবেন তো?
গুড়াকেশবাবুর কানে প্রথমটায় প্রশ্নটা ঠিক ঢোকে না, তাই দ্বিতীয়বারের জন্য তিনি ড্রাইভারকে জিজ্ঞেস করতে যাবেন এমন সময় গাড়ির লুকিং গ্লাসের দিকে তার চোখ পড়ল। চমকে তাকালেন তিনি। ক্যাব ড্রাইভার কোথায়? এ মুখ তো হুবহু অভিক্ষিতের। সেই চাহনি, সেই ইনোসেন্স, এ তো সহজে ভুল হবার নয়। তার গলা শুকিয়ে কাঠ, গলার কণ্ঠা দুবার ওঠানামা করল। অদ্ভুত একটা ঝিঁঝি ধরে গেছে সারা শরীরে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি সাথে সাথে মাঝ রাস্তার ব্যস্ততার মাঝেই চলন্ত ক্যাবের দরজা খুলে দিলেন। ক্যাব ড্রাইভার তার এহেন আচরণে যার পরনাই আতঙ্কিত হয়ে গাড়ি কোনো মতে সাইডে নিলেন। তারপর খানিক মেজাজ নিয়েই বললেন, আরে আরে, আপনি কি পাগল নাকি মশাই? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। পাগল নাকি? গুড়াকেশবাবু ড্রাইভারের ধমক খেয়ে তাঁর দিকে তাকাতেই দেখলেন, না, এই মুখ তো অভিক্ষিতের নয়, সেই আদি অকৃত্রিম ট্যাক্সি চালকের। তবে এ কি তার ভুয়ো দর্শন? কেন এমনটা হচ্ছে তার সাথে? তিনি ওখানেই ট্রিপটা এন্ড করে সিদ্ধান্ত নিলেন আজ আর অফিস যাবেন না। এই অবস্থাতে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। পুলকবাবুকে ফোন করে জানিয়ে দিলেন তার শরীর ভীষণ অসুস্থ। আপাতত 1 সপ্তাহের মতো ছুটি লাগবে তার। কর্মক্ষেত্রে বরাবর দায়িত্ববান হিসেবে তার সুনাম আছে, তাই এই লম্বা ছুটিটা পেতে কোনো অসুবিধে হল না। গুড়াকেশবাবু আর কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার চান্স নিলেন না। কাছেই তাদের সোসাইটি, হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন। কিন্তু তাতেও স্বস্তি পেলেন না। রাস্তায় যেতে যেতে অচেনা অজানা যার মুখেই তাকান, এক ঝটকায় অভিক্ষিতের মুখটাই ভেসে ওঠে। একরাশ অস্থিরতা নিয়ে ফিরে এলেন অ্যাপার্টমেন্টে। স্ত্রীর করা প্রশ্নগুলো যেন বোধগম্য হয় না আর। নিছক শব্দকুণ্ডলীর মতো কানের ভিতরে হারিয়ে যেতে থাকে। সেদিন রাতে স্বপ্নের ভেতর আবারও অভিক্ষিত ফিরে এলো। গুড়াকেশবাবু যেন একটা বন্ধ দরজা খুলে বারবার অভিক্ষিতের থেকে পালাতে চান, কিন্তু যতবারই সে দরজা খোলেন ততবারই ঘুরে ফিরে সেই একই ঘরে ফিরে আসেন তিনি। শেষটায় গুড়াকেশবাবু বুঝলেন অভিক্ষিতের হাত থেকে তার নিস্তার নেই। চিরকালের শক্ত মানুষটা অসম্ভব ভেঙে পড়লেন এইবার। হাঁটু গেড়ে দুহাত জোর করে কাঁদতে কাঁদতে অভিক্ষিতকে প্রশ্ন করলেন, কেন কেন তুমি এমনটা করছো আমার সাথে? কি চাও, কি চাও তুমি? অভিক্ষিত স্মিত হেসে জবাব দেয়, তোমাকে চেনাতে। প্লিজ অভিক্ষিত, প্লিজ আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও অভিক্ষিত, প্লিজ। তুমি মুক্তি পাবে না গুড়াকেশ। তোমার মুক্তি নেই যতক্ষণ না তুমি তাকে ছুঁয়ে দেখবে। কাকে ছুঁয়ে দেখবো? যাকে ছোঁয়ার কথা ছিল তোমার, কিন্তু ছুঁয়ে দেখোনি। আচমকা স্বপ্ন ভেঙে যায় তার। আবারও চমকে উঠে বসে অস্বাভাবিক হাঁপাতে থাকেন তিনি। কপালে বিন্দু বিন্দু ঘাম আর শরীর থরথর করে কাটা ছাগলের মতন কাঁপছে। ঘুমের ভেতরে আচমকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় গুড়াকেশবাবুর স্ত্রীর। তন্দ্রা কাটিয়ে চোখ মেলে দেখেন তার স্বামী তাকে অস্থিরভাবে ডাকছেন। চোখে মুখে অস্বাভাবিকতার ছাপ স্পষ্ট। কি হয়েছে তোমার? হলদিয়া থেকে আসার পরেই লক্ষ্য করছি, এত রাতে কি ব্যাপার? গুড়াকেশবাবু আতঙ্কিত স্বরে বললেন, চুপ চুপ চুপ,
বুবুনের বুবুনের ঘুম ভেঙে যাবে, বুবুনের ঘুম ভেঙে যাবে। আমার সাথে আমার সাথে এসো তো একবার, এসো। কোথায়? কোথায় কোথায়? স্ত্রীকে পাশের ঘরে এনে সোফায় বসিয়ে এক অদ্ভুত প্রশ্ন করলেন তিনি। আচ্ছা আচ্ছা সঙ্গীতা, একটা কথা বলো তো। বলছি বলছি বুবুন বুবুন আমারই ছেলে তো? হ্যাঁ, কি গো, বুবুন আমারই ছেলে তো? অবাক দৃষ্টিতে মিসেস চট্টোপাধ্যায় জিজ্ঞেস করলেন। মানে? বলো না, আমার ছেলে তো। অফকোর্স তোমার। তোমার কি সন্দেহ বাতিক হলো নাকি? না না, তা নয়, তা নয়, তা নয়। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলো। আমি আমি যখন তোমায় আদর করি তখন, মানে তোমার তোমার তখন কি প্রপার প্রপার স্যাটিসফ্যাকশন আসে? বলো না, বলো না সঙ্গীতা, বলো। কি আবোল তাবোল প্রশ্ন করছো তুমি রাত দুপুরে? যা জিজ্ঞেস করছি উত্তর দাও না। খানিক ইতস্তত করে। হ্যাঁ, আসে। এই তো আসে আসে। আচ্ছা আচ্ছা, এখন এখন যদি আমি তোমায় একটু আদর করতে চাই, কি গো, একটু একটু আদর করতে চাই যদি? এই মাঝরাতে ঘুম ভাঙিয়ে কি হচ্ছে গুরাকেশ? তোমার কি হয়েছে বলো তো? আজ অফিস গেলে না, সারাদিনে সেভাবে খাওয়া দাওয়া করছো না, সবসময় কেমন একটা অন্যমনস্ক হয়ে আছো। আমাকে খোলসা করে না বললে আমি বুঝবো কি করে? বুঝতে আমিও ঠিক পারছি না সঙ্গীতা। আচ্ছা আচ্ছা, তোমার ওই বান্ধবী মিস হ্যাঁ, মিস নিবেদিতা দাস, উনি তো উনি তো মাথার ডাক্তার, মানে মানে সাইকিয়াট্রিস্ট না? হ্যাঁ, কিন্তু কেন? শোনো না, শোনো না, বলছি কাল একবার কল করে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিতে পারবে? পারবে গো, প্লিজ প্লিজ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলবে 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 ইটস আর্জেন্ট। তোমার কি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে? কাইন্ড অফ কাইন্ড অফ। অত প্রশ্ন করো কেন বলো তো? যেটা বললাম পারলে করে দাও, নয়তো নয়তো আমি অন্য ব্যবস্থা করে নেব। ঠিক, যাও যাও যাও, শুয়ে পড়ো, যাও। তুমি যাবে না? না 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 না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। ঘুমলেই ঘুমলেই কি? জানি না, তুমি যাও না। মিসেস চট্টোপাধ্যায় মনে একরাশ সংশয়ের সাথে ধীর পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেলেন। গুড়াকেশবাবুর মুখে সবটা শুনে ডক্টর নিবেদিতা দাস বললেন, দেখুন, আপাতত এ ব্যাপারে আমি কিছুই সাহায্য আপনাকে করতে পারবো না, যতক্ষণ না এই অবিক্ষিত গায়ন চরিত্রটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে। তবে কি আমার এই নাইটমেয়ার থেকে মুক্তি নেই? হ্যাঁ, মুক্তি নেই? দেখুন, আপনি তো নিজেই বললেন অবিক্ষিত সম্পর্কে আপনি অনেকটাই অন্ধকারে আছেন। ইনকেস একটা সাজেশন আপনাকে দিতে পারি, আপনি একবার হলদিয়ায় যান, অবিক্ষিতের সাথে দেখা করুন, তার ব্যাপারে ডিটেইলে জানুন, তারপর দেখছি আমি কি করতে পারি। আমি কালই যাচ্ছি ডাক্তার দাস, আপনি প্লিজ আমার এই রোগ সারিয়ে দিন, আমাকে আমাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন প্লিজ। উতলা হবেন না মিস্টার চট্টোপাধ্যায়, আপনি যান, আমি দেখছি আমি কি করতে পারি। তাছাড়াও আমার মনে হয় না আপনি গোটাটা খোলসা করে আমাকে বলছেন। কিছু যদি গোপন করেন তবে কিন্তু আমি অপারক। না, গোপন বলতে তেমন ইম্পর্ট্যান্ট কিছুই তো গোপন করছি না। দেখুন, কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট নয় সেটা পেশেন্ট বুঝে গেলে তো আর ডাক্তারের প্রয়োজনই পড়তো না। ঠিক আছে,
আমি নয় আগে ঘুরে আসি একবার, তারপর নয়। বেশ, আপনি যেটা ভালো বোঝেন। লাইব্রেরিটার রিডিং রুমে ঢুকেই গুড়াকেশ বাবুর মনে হলো এই জায়গা তার যেন চেনা, তবু চেনা নয়। এই তো কদিন আগেও এখানে তার নিত্য যাতায়াত ছিল। এই তো তার সেই নির্দিষ্ট টেবিল চেয়ার। এখানে বসেই তো তিনি অভিক্ষিতের সাথে দেশ থেকে ব্যক্তিগত কত মতামত, কত কথার তুফান তুলেছেন। কিছুদিন আগের কথা, তবু যেন মনে হচ্ছে কত জন্ম আগের কোনো অস্পষ্ট স্মৃতি। কিন্তু বাইরে তো লাইব্রেরিয়ানের পাশে অভিক্ষিতের দেখা পেলেন না তিনি। তবে কি সে আজ ছুটি নিয়েছে? লাইব্রেরিয়ান অলোকবাবুর সাথে ওই কটা দিনে তার মোটামুটি একটা আলাপ হয়ে গিয়েছিল। তিনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন অভিক্ষিতের ব্যাপারে। উনি যা উত্তর দিলেন তাতে মাথা ঘুরে গেল গুড়াকেশ বাবুর। অভিক্ষিত? কার কথা বলছেন বলুন তো? কেন? ওই তো, ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। কি বলছেন মশাই? এটা শহরতলির এক পুরনো পাঠাগার। পাড়া ঘরের লোকজন কিছু আসে, তাও তারা ওই প্রবীণ। আজ আছেন, কাল নেই। এখানে আবার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান রাখবো? অত পয়সা আমাদের নেই, অত প্রফেশনালিজমের বালাইও নেই। কি বলছেন কি? আপনি অভিক্ষিতকে চেনেন না? আরে আমার সাথে বসে ঘন্টার পর ঘন্টা এখানে গল্প করতো ছেলেটা, আর আপনি দেখেননি? খেয়াল করিনি তো স্যার অত। তবে আপনি কথা বলতেন এখানে কারোর সাথে? আহ, আপনি তো এসে বই পড়তেন চুপচাপ। আর আর অভিক্ষিত নামটা একদম যে অচেনা লাগছে তা নয়। আচ্ছা, পদবী কি গাইন? গুড়াকেশ বাবু যেন হাতে চাঁদ পেলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি চেনেন। হ্যাঁ হ্যাঁ, গাইন গাইন গাইন। ও হো হো, আপনি বুলুর কথা বলছেন? ওই ওয়েসিসের সরলাক্ষ বাবুর খুঁড়তো ভাই তো? কে বুলু? বুলু কে? না না না, বুলু ফুলু আমি কাউকে চিনি না। আমি তো অভিক্ষিত, অভিক্ষিত গাইন, তার কথা বলছি। এই যে, এই তো বললেন আপনি। আরে ওই তো বুলু, অভিক্ষিতের ডাক নাম। পাড়ায় তো আমরা ওকে বুলু বলেই ডাকতাম। মালটা হালকা ছক্কা ছিল। কৌতুকের সাথে চোখ টিপলেন অলোকবাবু। গুড়াকেশ বাবু চমকে উঠলেন। ছিল মানে? মানে 18 বছর হলো সুইসাইড করেছে সে ছেলে। একটা নোটও পাওয়া গেছে। সে পুলিশ এসে পাড়ায় যাতা ব্যাপার। আগের দিন তো দামড়া ছেলেকে পাড়ার মাঝে চড় কেলালো বুলুর বাপ। পরদিন ওই কাণ্ড। সকালে সে ডাকাডাকি করে ছেলে দরজা খোলে না, চিৎকার করে পাড়া মাথায় করলে বাপটা। তো ছেলে ছোকরেরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বুলুর বডিটা সিলিং থেকে ঝুলছে, গলায় দড়ির কেশ মশাই। আরে তাকে আপনি একদিন পর চিনলেন কি করে বলুন তো? আপনার সাথে দেখাই বা হলো কিভাবে? হ্যাঁ, আরে এ তো অসম্ভব। গুড়াকেশ বাবুর পায়ের তলার মাটিটা ক্রমাগত দুলতে থাকে। তিনি কোনো মতে চেষ্টা করছেন নিজেকে স্টেডি করার। কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, ও অভিক্ষিতের বাবা এখানেই আছেন? হ্যাঁ আছেন অভিক্ষিতের বাবা? হ্যাঁ, তা আছে। তার সাথে একবার দেখা করা যায়? দেখা করবেন কি? সে তো ওই ঘটনার পর থেকে ছেলের শোকে বদ্ধ উন্মাদ। ওই বুলুর জ্যাঠতো তো দাদাই দেখাশোনা করে। আপনি তো ছিলেন ওই হোটেলে, না? আপনি বরং সরলাক্ষ বাবুর সাথে এ ব্যাপারে কথা বলে দেখতে পারেন। গুড়াকেশ বাবুর চোখের পাতা তীর তীর করে কাঁপছে। তিনি অলোকবাবুকে ইতস্ততভাবে ধন্যবাদ জানিয়ে রওনা দিলেন হোটেল ওয়েসিসের দিকে। শুধু শ্মশান যাত্রী, আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রাইড প্যারেডের পরিব্রাজক, আবার অনেকেই হয়তো সেখানে থুথু ছিটিয়েছেন। তা আপনি যে দলেরই হন না কেন, আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন, আমার এই পাণ্ডুলিপিটি আপনি অগ্রাহ্য করতে পারবেন না। আপনার ভিতরের কৌতূহলই
আপনাকে করতে দেবে না। আমার অনেক পরিচয় আছে, সেই সাথে সাথে অনেক নামও আছে। আসলে আমি একটু লিখি টিখি, তবে হয়তো ছাপোষা হওয়ার কারণেই আমার সেই লেখা পাণ্ডুলিপিগুলো অপ্রকাশিত, অনেকটা 40 পেরোনোর পর আপনাদের বয়সের মতো। কিন্তু আমার নিজের জগতে নিজের কাছে আমার পরিচয়, আমি লেখক, আমি শিল্পী। এছাড়াও ব্যর্থ সার্টিফিকেটে আমার আরও একটা পরিচয় আছে, অভিক্ষিত গাইন, ডাকনাম বুলু। তবে সেই সব নামে সমাজ আমাকে ডাকে না। স্কুল কলেজ থেকে পাড়াঘর তাদের মতন করে আমাকে বেশ কয়েকটা নাম দিয়েছে, ছক্কা, মিঠা লন্ডা, লেডিস। সমাজের কাছে আমার ওরিয়েন্টেশনই আমার একমাত্র পরিচয়। কিন্তু আইরনি কি জানেন, সেটাও সঠিক ডিটারমিনেশন পায় না। বেটা ছেলে রান্নাবাটি খেলছে, মেয়ে ছেলের মতো অত দিমাগ কিসের, ইত্যাদি গতানুগতিক মন্তব্য করে যারা চিরাচরিত জেন্ডার আইডেন্টিটিকে রক্ষা করতে চেয়েছেন দীর্ঘকাল যাবৎ, তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি আদতে একজন ছেলে, ওরিয়েন্টেশনে আমি গে। অর্থাৎ আমার সেক্সুয়ালিটি ছেলেদের পছন্দ করতে বাধ্য করে আমায়। এবারে শিল্পী হিসেবে, অর্থাৎ আমার ব্যক্তিগত জগৎ, যেখানে শুধুই আমার অধিকার, সেই জগৎ থেকেই উৎসারিত কিছু কথা আমি লিখব। কি জ্বালা বলুন দেখি মশাই, শুধু আমিই কেন লটকালাম সেই কৌতূহলের নিবৃত্তি ঘটাতে? ওহ, কি অত্যাচারটাই না সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, পড়েছেন যবনের হাতে, খানা খেতে হবে সাথে। শুনুন ভদ্রলোক কাকু, শুনুন ফুলপিসি, গল্প, কবিতা, গান এগুলো টনস বাড্ডিতে মাপা যায় না। তাই একটা ফাঁকা ক্যানভাসের সামনে দাঁড়ানো রং তুলি হাতে চিত্রকরই হোক, বা সাদা খাতার সামনে বসে কলম পেশা লেখকই হোক, বা ফাঁকা মঞ্চের সামনে দাঁড়ানো গায়কই হোক, ইয়ার এন্ডিং এর অ্যাপ্রাইজালের কথা মাথায় রেখে তারা নিজেদের কাজ করেন না। আমার স্লিভলেস ব্লাউজ থেকে আমাকে খান কি বলবেন তো? আমার পার্টিকুলার একটা সমর্থনের জন্য লোকাল এমএলএ আমার বাড়ির টাইম কলের জল বন্ধ করে দেবেন তো? এসব মাথায় রেখেও তাদের কাজ করে না। শুনুন, শিল্পী তার ইচ্ছে থেকে কাজ করে, আর যেটা করে বেশ করে। আর তাই আপনাদের ঘরে বাল্যকালে প্রবেশ করা ছেলেটার ক্যানভাসে যদি ফুল, পাখি, মাঠ আর নদীর বদলে অপরিণত হাতেই আপনার বউ পেটানোর ছবি ফুটে ওঠে, তবে নিজের ছেলের ওপর পিতৃত্বের দাপট না দেখিয়ে নিজের হাতকে সংযত করুন। কারণ আলতামিরার 22 আঁকা লোকটা থেকে দা ভিঞ্চি, ভ্যানকক, পিকাসো হয়ে আঁকার খাতায় তার বাড়ির ডোমেস্টিক ভায়োলেন্স তুলে ধরা আপনার সেই 8 বছরের বাচ্চা ছেলেটার দিন শেষে একটাই পরিচয়, সে শিল্পী, আর সত্যি বলার অধিকার তার আছে। এবারে যেটা বলবো সেটা আপনাদের শুনতে বেশ লাগবে, কারণ সেখানে উঠতে চলেছে আপনাদের বিজয় কেতন। কিভাবে সমাজ স্রোতের প্রতিকূলে চলা কোনো ব্যক্তি সত্তার কোলা টেপে শিল্পীরা অকালে কেন মরে বলতে পারেন? কেন মিঠা লন্ডা বুলুকে এত বড় বড় বাতেলা মারার পরেও তাকে মরতে হলো? সব কথাই বলবো, সব। যখন মোটামুটি গতানুগতিক ওরিয়েন্টেশনের বাইরে থাকা সত্তার প্রভাব আমার উপর প্রকট হতে শুরু করল, তখন এই সমাজ আমাকে তার চিরাচরিত তকমাগুলো ব্যবহার করে খিল্লি করাটা শুরু করে দিয়েছে। প্রথমে প্রথমে নিজেকে খুব লুকিয়ে বেড়াতাম, লোকের কথাগুলো সিরিয়াসলি নিয়ে গায়ে মাখতাম, কষ্ট পেতাম, একলা ঘরের কোণে লুকিয়ে বসে কাঁদতাম। কিছুদিন পর থেকে ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে গেলাম। তখন আর অতটা মনে নিতাম না, চেষ্টা করতাম নিজের মতো করে কাউন্টার করে খানিক সেলফ ডিফেন্স করার।
তাতে ব্যাপারগুলো আরো বাড়তো বই কমতো না। তারপরে একদিন সেটা করাও বন্ধ করে জাস্ট ইগনোর করতে শুরু করলাম। ফাক অফ দ্য সিস্টেম, ফাক দ্য সোসাইটি। একসময় যেটাকে নিজের প্রতিবন্ধকতা ভাবতাম, পরবর্তীকালে সেটাই নিজের শক্তি ভাবতে শুরু করলাম। নিজেকে বোঝাতে বাধ্য করলাম আমার এই ওরিয়েন্টেশনই আমাকে সমাজের আর 5 জনের থেকে আলাদা করে, আর তাই সমাজের এত সমস্যা। বুঝলাম মৌলিক কিছুর প্রতি সমাজের চিরকালীন অ্যালার্জি, আর তাদের উদ্দেশ্য সবসময় নিজের মতো করে সকলকে গড়ে তোলা, কারণ সমাজ সংখ্যাগরিষ্ঠতা পছন্দ করে। নিজের সত্তাকে লুকোনোর বদলে শুরু করলাম ফ্লেক্স করতে। তবে একটা ভরসা ছিল জানেন, পরিবার, আমার বাবা। মানুষটা মা মরে যাওয়ার পর থেকে সবসময় যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। নমুনাটা এখানে নাই বা দিলাম, একটু গোপনীয়তা থাক। ভেবেছিলাম তিনি অন্তত নিদেন পক্ষে আমার পাশে থাকবেন, গোটা পৃথিবী বিরুদ্ধে গেলেও। কিন্তু ওই এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট। সৌম্য, আমার মিষ্টি বয়ফ্রেন্ড, সবচেয়ে বিশ্বাস করতাম যে মানুষটাকে, সেই বাবাকে এসে আমাদের একসাথে থাকার কথাটা জানালাম। এবার আমি অবাক হয়ে দেখলাম বাবার ভিতরেও সেই গতানুগতিক সমাজের ধারার প্রকাশ। ক্রোধ, আক্রোশ, বিতৃষ্ণা মেশা এক অমোঘ রূঢ়তা, এক তীব্র লাঞ্ছনার আক্রমণ নেমে এলো আমার ওপরে। বিশ্বাস করুন, এবার আমি অপার নিস্তব্ধতা চাইছিলাম, এক শান্তির ঘুম। আমি আর পারছি না, আর পারলাম না। এতে আপনাদের সমাজের এক অযৌক্তিক অস্তিত্ব যা এবার মুছে দেওয়াই শ্রেয়। চিঠিটা পড়া শেষ করে গুড়াকেশবাবু সরলাক্ষর দিকে এগিয়ে দিলেন কাগজটা। সরলাক্ষর বসার চেয়ারের ডান পাশে টেবিলের ওপর অভিক্ষিতের ছবিটা রাখা আছে। সেটা দেখিয়ে সরলাক্ষ বলল, এই চিঠিটা আর এই ছবিটা দেখলেই কাকার পাগলামিগুলো আরও বেশি চাগার দিয়ে ওঠে, তাই এগুলো এখানে এনেই রেখেছি। অভিক্ষিতের দারুণ লেখার হাত ছিল জানেন, অথচ দেখুন অদৃষ্টের কি পরিহাস। তার এত লেখার মধ্যে সবথেকে পপুলার হলো তার লেখা সুইসাইড নোটটা। কে পড়েনি মশাই? পুলিশ, পাড়াপড়শি, ফরেন্সিক ল্যাবের কর্মচারীরা সকলে পড়েছে, আগ্রহের সাথে পড়েছে, বারবার পড়েছে, বারংবার পড়েছে। আমি হয়তো সেদিন রিসেপশনে এই ছবিটাই দেখে বাকিটা হ্যালুসিনেট করেছিলাম, কিন্তু সঠিক নামটা তো আমার জানার কথা নয়। আমার সাথে কখনো কথাবার্তার মধ্যে বলেছিলাম কি? কই, সেরকম তো মনে পড়ছে না। আর কেনই বা বলবেন? আমারও তো মনে পড়ছে না। যাকে বাদ দিন। এনিওয়ে, থ্যাঙ্কস। ডক্টর নিবেদিতা দাস গুড়াকেশবাবুর সমস্ত কথা মন দিয়ে শুনলেন। হলদিয়ার সমস্ত ঘটনা খোলসা করে বলে গুড়াকেশবাবু বললেন, অভিক্ষিতের চিঠির ডেসপারেশনটা যেন কিছুতেই এড়াতে পারছি না। আসলে অভিক্ষিতকে দেখার পর থেকে এই আমার ছেলেটার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা আসে। সে ভালো লাগাতে শুধু মন ছিল না, ছিল হরমোন, ছিল পিটুইটারির খেলা। কিন্তু আমি না সেটা নিজে বিশ্বাস করতে চাইছিলাম না, না কাউকে জানতে দিতে সাহস পাচ্ছিলাম। I was just trying to escape from it. তাই আপনাকেও প্রথমটাতে বলতে পারিনি জানেন। আর আজ পারলেন? পারলাম। অভিক্ষিতের ডেসপারেশনকে অ্যাডাপ্ট করেই হয়তো পারলাম কিনা জানি না, তবে পারলাম। অভিক্ষিতের পরিণতির ভয় পেলেন না? না, পেলাম না। ইনফ্যাক্ট পাচ্ছি না। জানি না অভিক্ষিতের অনেক রহস্য এখনো অজানা, কোনোদিনও তা জানা হবে কিনা সেটাও জানি না।
তবে নিজের কাছে নিজের স্বীকারোক্তির অভাবটা আরো বেশি ভয়ঙ্কর, জানেন। সমাজ কি বলবে এই ভাবনার থেকেও বেশি ভয়ঙ্কর। আমার খটকা লেগেছিল, তবে আমার মনে হয়েছিল আপনি যাকে অবীক্ষিত বলছেন তিনি হয়তো বাস্তবে ছিলেনই না। তিনি হয়তো আপনার দমিত মানসিকতা, সাপ্রেসড সেক্সুয়াল আইডেন্টিটির প্রতিমা। কি জানেন তো মিস্টার চট্টোপাধ্যায়, অনেক বাইসেক্সুয়াল মানুষ জীবনের একটা বড় অংশ ধরে তারা জানেই না যে তারা বাইসেক্সুয়াল বা তাদের মধ্যে হোমোসেক্সুয়ালিটির একটা ওরিয়েন্টেশন আছে। হয়তো এটা ঠিক, অবীক্ষিত সোল আপনার অবচেতন হয়ে সেটা আপনাকে দেখাতে চেয়েছে, আপনারই ভেতরের প্রতিফলন হয়ে। যতদিন আপনি এটা মানতে পারতেন না, হ্যালুসিনেশন ততই বাড়ত আপনার। আমার মনে হয় এখন আপনি মুক্ত। আবারও এক গভীর রাত। গুড়াকেশ আয়নার সামনে দাঁড়িয়ে, পিছনে সেই একই রকম অভিক্ষিতের অস্পষ্ট মুখ। তবে এবার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, ফুটে উঠছে সমস্ত রক্ত মাংসের শরীরটা। আবছা থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে সেটা। গুড়াকেশ আর ভয় পেলেন না। অভিক্ষিতের নিঃশ্বাসে গরম বাতাস এসে পড়ছে গুড়াকেশের কাঁধে। তার ডোপামিনকে উত্তেজিত করতে সক্ষম সে নিঃশ্বাস। তিনি ঘুরে দাঁড়ালেন অভিক্ষিতের দিকে। দুজনের ঠোঁট দুজনের খুব কাছে। ধীরে ধীরে সমস্ত ব্যারিকেড উল্লঙ্ঘন করে একাকার হয়ে মিশে গেল সেই দুই ঠোঁট। যৌনতার চরম আবেশে মত্ত দুটো পুরুষ দেহ ধীরে ধীরে নগ্ন করল নিজেদের। গুড়াকেশের সারা শরীর প্রেমের চুম্বনের সিক্ততায় ভরিয়ে এক বুক প্রশ্বাস নিয়ে অভিক্ষিত বলল, মনে আছে আমাদের ছেলেবেলায় সেই ডার্ক রুম খেলাটা? প্রথম দিন খেলতে আমি কি ভয়টাই না পেয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। তবে তবে তারপর কিন্তু আর আর ভয় পেতিস না তুই। একসময় তো নিজেই খেলতে চাইতিস, কি বল? নাচে উপায় কি বল, নেশার মতো হয়ে গেছিল। অভিক্ষিত গুড়াকেশের শরীর পুঙ্খানুপুঙ্খ নিরূপণ করে বলল, সেদিন থেকে আজ কত পরিণত রে তোর শরীরটা। উষ্ণতা অনেক বেশি। প্রথমেই আটকাসনি কেন আমাকে? কেন আটকাসনি বল? আমি কি করতাম বল? আমি ছিলাম তোর বাবার আশ্রিত। মা রিফিউজি ক্যাম্পে যক্ষায় মারা যায়। বাবা বলতো তোর বাবা আমাদের মালিক, আর মালিকের ছেলে মানে সেও তো মালিক। তার কথা না শুনে নিস্তার আছে। 15টা বছর বেশ কেটেছিল বল? হ্যাঁ, বন্ধ দরজার আড়ালে আমাদের প্রেম আর যৌনতা মাখা গল্পগুলো রচনা করতে করতে। জানিস, সকলের জীবনে প্রেম থেকে যৌনতা আসে, আর আমাদের উল্টোটা, যৌনতা থেকে প্রেম। তাছাড়া উপায় কি? আমাদের জীবনে যৌনতা যখন এসেছে তখন তো প্রেম কি তা বোঝার বয়সই হয়নি আমাদের। দুজনের মধ্যে যৌনতার আবেশ আরো ঘন, আরো আবেদনময় হতে থাকে। অভিক্ষিতের গভীর নিঃশ্বাস পড়ছে গুড়াকেশের কোটি দেশে। তারপরে একদিন ধরা পড়ে গেলাম। তোর বাবাকে ইচ্ছা লোকাতে আমার উপরে চোর বদনাম দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেদিন একমাত্র আমার বাবা আমাকে বিশ্বাস করেছিল যে আমি চোর নই। এমনটা কেন হলো বলতো? বাবা কতবার জানতে চায়, লজ্জায় বলতে পারিনি। তারপরে বাবার সাথে চলে গেলাম হলদিয়ার বাড়িতে, জ্যাঠার কাছে। আচ্ছা, আমার কথা তোর মনে পড়তো?
আমি আমি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, জানিস জানিস কিছু ভালো লাগতো না। বাবা আমাকে মাথার ডাক্তার দেখালো। সেই ডাক্তার ধীরে ধীরে কেমন তোর স্মৃতিগুলোকে অবচেতনে পাঠিয়ে দিল রে, যেন যেন ম্যাজিক। হ্যাঁ রে, যেন ম্যাজিক, জানিস। যাদের টাকা আছে তারা অনেক ম্যাজিক দেখাতে পারে রে গুরাকেশ। আমরা তো ছাপোষা, তাই পারি না। টাকা থাকলে তাদের ভুল হয় না, আর হলেও টাকা সে ভুল শুধরে দেয়। কিন্তু গুরাকেশ, তোর সাথে আমার প্রেমের ম্যাল প্র্যাকটিসে আমার যে জিনিসটা জানা হলো না সেটা হলো আদতেও আমার মধ্যে কোনো হেটারোসেক্সুয়ালিটি ছিল কিনা। আমি তো সমাজে মিঠা লন্ডার খিল্লি তকমা নিয়েই মরে গেলাম রে বাবু। অভিক্ষিত শরীরী খেলায় ধীরে ধীরে আবারও গুড়াকেশের কোটিদেশ থেকে তার কাঁধের কাছে উঠে এসেছে। এবার তার শক্ত দুই হাত চেপে বসে গুড়াকেশের গলায়। আমি তো তোর মতো গোছাতে পারলাম না নিজেকে, গোছাতে পারলাম না। এক চরম অপার্থিব চাপ, তার দম বন্ধ হয়ে আসে। তিনি আপ্রাণ চেষ্টা করেন অভিক্ষিতের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু অভিক্ষিতের শক্তির কাছে তিনি যেন শিশু। অভিক্ষিতের চোখে মুখে চরম হিংস্রতা। সে নিজের শরীরের সমস্ত শক্তির শেষ নির্যাসটুকু দিয়ে যেন তার প্রতিশোধ সম্পন্ন করছে। গুড়াকেশ বাবুর অ্যাপার্টমেন্টে আজ তার আত্মীয় স্বজন, অফিস কলিগদের ভিড়। মিসেস চট্টোপাধ্যায় তার 6 বছরের পুত্র সন্তানকে আঁকড়ে ধরে বিমর্ষ মুখে দাঁড়িয়ে, চোখের কোণে জল। সকলেই তাকে মৃদু সান্ত্বনা জানাচ্ছেন। সামনে শায়িত গুড়াকেশ বাবুর মৃতদেহ। গতকাল রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কিছুক্ষণ পরেই দেহটি শ্মশানে নিয়ে যাওয়া হবে। আজ শুনলেন হেমন্ত নীলের কলমে গল্প মান্দাস অভিমুখ। গল্পের বিভিন্ন চরিত্রে আলাপন, সৌরভ, পিয়ালি, পম্পা, আবির, প্রিয়ম ও শিব, এবং সূত্রধর ও কথকের ভূমিকায় আমি কৌশিক। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের সাথে মেসেজের পাশে থাকা হাইপ অপশনটিও ক্লিক করতে ভুলবেন না যেন। ও হ্যাঁ, আরও একটি কথা, এককালীন বা মাসে মাসে কিছু অর্থ সাহায্য করে গপ্পজুজুর সাথে জুড়ে থাকতে পারেন। আমরা নিয়ে আসি নতুন নতুন গল্প প্রতি শুক্রবার ঠিক রাত 10টায়। শুভরাত্রি, ভালো থাকবেন, ভালো রাখবেন।